আমি ৩ বার আইবিএতে পরীক্ষা দিয়েছি, এটা আপনারা অনেকেই জানেন। প্রথম 2বার রিটেন টেস্টে পাশ করেও আমি ফাইনালি সিলেক্টেড হইনি। এই যে পরপর 2বার আমার ফাইনালি সিলেক্টেড না হওয়া, এর পেছনের কারণটা আসলে কি এবং এ থেকে আপনাদের কি শেখার আছে, আজকের ভিডিওতে এই বিষয়ে কিছু কথা বলবো। এবং ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। আমাদের আইবি অ্যাডমিশনের বিভিন্ন রকম কোর্সেস, সাজেশনস, ডিসকাশনস, স্টাডি ম্যাটেরিয়াল এবং যাবতীয় রিসোর্সেস আপনারা পেতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবথেকে বড় কথা, আমরা টাইম টু টাইম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য কোর্সেস অফার করে থাকি, যেগুলোর নোটিফিকেশন আপনি পেতে পারেন এই গ্রুপে জয়েন হয়ে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এখনই জয়েন করতে পারেন। তাহলে আসেন মূল আলোচনা শুরু করি। দেখেন, প্রথম 2বার আমি রিটেন টেস্টে পাশ করেও কেন ফাইনালি সিলেক্টেড হলাম না, এটা বোঝার সুবিধার্থে চলুন দেখে নেই আসলে আমাদের সময় আইবিএতে কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিত এবং বিভিন্ন স্টেজে কত পার্সেন্ট পাশ করত এবং কোন সেকশনে পাশ করাটা তুলনামূলক বেশি কঠিন ছিল। ছোট্ট একটা হিসাবের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি যখন পরীক্ষা দিয়েছি, অর্থাৎ আজ থেকে বেশ কয়েক বছর আগে, সেখানে সাধারণত 4000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করত এবং প্রথম ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় আমাদের সময় আনুমানিক 90 জনের মতো পাশ করত, অর্থাৎ পাশের হার মাত্র 2.25%। তাহলে বুঝতেই পারছেন লিখিত পরীক্ষায় পাশ করাটা অত্যন্ত কঠিন ছিল এবং এটা এখনও সবথেকে কঠিন ধাপ আইবি এর টোটাল যে সিলেকশন প্রসেস সেখানে। আর ইন্টারভিউর কথা যদি আমরা চিন্তা করি, ইন্টারভিউতে 90 জনের মধ্যে আনুমানিক 60 জন পাশ করত, অর্থাৎ পাশের হার প্রায় 67%। তার মানে বুঝতে পারছেন ইন্টারভিউ এই ধাপটা তুলনামূলক লিখিত পরীক্ষার থেকে পাশ করা অনেক সহজ, কারণ এখানে পাশের হার অনেক বেশি। সামগ্রিকভাবে যদি বলি 4000 জন থেকে 60 জন, অর্থাৎ সামগ্রিকভাবে আইবিএতে পাশের হার আমাদের সময় যেটা ছিল 1.5%। এখন আসেন, আমি যে 3বার পরীক্ষা দিয়েছি, সেই 3বার পরীক্ষায় আমার টোটাল মার্কসের ডিস্ট্রিবিউশন কেমন ছিল। আমি এর আগের একটা ভিডিওতে এই টেবিলটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমবার যখন পরীক্ষা দিই সেখানে আনুমানিক 56% নম্বর পেয়েছি, দ্বিতীয়বার অ্যারাউন্ড 50% এবং তৃতীয়বার অ্যারাউন্ড 54%। অর্থাৎ আমি কোনোবারই কিন্তু খুব যে বেশি নম্বর পেয়েছি বিষয়টা এরকম না। তৃতীয়বার যে আমি পাশ করেছি ফাইনালি, সেখানেও যে আমি খুব বেশি নম্বর পেয়েছি, ইনফ্যাক্ট প্রথমবার ফার্স্ট অ্যাটেম্প যেটা আমার ছিল সেখানে আমার ধারণা আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি, কিন্তু তারপরেও আমি ফাইনালি সিলেক্টেড হইনি। তাহলে আমি যে 3বার পরীক্ষা দিয়েছি সামগ্রিক অবস্থা আপনারা বুঝতে পারলেন। অর্থাৎ নম্বরের দিক থেকে যে আমি তৃতীয়বারে খুব বেশি নম্বর পেয়েছি বিষয়টা এরকম না, কিন্তু তারপরেও আমি তৃতীয় অ্যাটেম্পটে সফল হয়েছিলাম। কারণটা আসলে কি? আমার কাছে মনে হয় ইন্টারভিউতে ওভার কনফিডেন্স, এটাই ছিল আমার প্রথম 2বারের ব্যর্থ হওয়ার মূল কারণ। আমি শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের একজন বিতর্কিক ছিলাম এবং হলের হয়ে আমি বিভিন্ন জায়গায় জাতীয় পর্যায়ে বিতর্ক করেছি। তাই এই জায়গা থেকে আমার মধ্যে একটা কনফিডেন্স সবসময় কাজ করতো যে আমি কোনোভাবে যদি আইবিএতে রিটেন টেস্টে পাশ করি তাহলে ইন্টারভিউতে আমি অবশ্যই পাশ করব। এবং এই যে কনফিডেন্সটা, এটাই আমার ব্যর্থতার একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওভার কনফিডেন্সের কারণে আমি অ্যাক্টিভলি কখনোই ইন্টারভিউর জন্য প্রিপারেশন গ্রহণ করিনি। এমনকি প্রথমবার ইন্টারভিউ খারাপ হওয়া সত্ত্বেও আমি ইন্টারভিউর জন্য অ্যাক্টিভলি আসলে প্রিপারেশন গ্রহণ করতে পারিনি। ইন্টারভিউয়ে পুয়ার পারফরমেন্স আমার প্রথম 2বার আইবিএতে চান্স না পাওয়ার মূল কারণ। আর তৃতীয়বার আমি অ্যাক্টিভলি আমার ইংরেজি কনফিডেন্স বিল্ড আপ করা এবং ইন্টারভিউয়ে কী প্রশ্ন আমার আসতে পারে সেগুলোর আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা, এই বিষয়ে আমি যথেষ্ট প্রিপেয়ার্ড ছিলাম। আমি মনে করি ইন্টারভিউতে তৃতীয়বারে আমার স্কোর অনেক ভালো ছিল এবং এটাই আমার তৃতীয়বার আইবিএতে সফল হওয়ার পেছনে হয়তোবা মূল কারণ হতে পারে। তাই এখান থেকে আপনাদের যেটা শিক্ষা গ্রহণ করার আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে ফলস কনফিডেন্স অনেকের মধ্যেই থাকতে পারে। কেউ হয়তো ভাবতে পারেন আপনি ইংরেজিতে ভালো পারেন, কেউ হয়তো ভাবতে পারেন আপনি অঙ্কে ভালো পারেন। তাই এই ফলস কনফিডেন্স সম্পর্কে আপনারা সচেতন হন এবং একটা ব্যালেন্সড প্রিপারেশন নিয়ে আইবিএর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। প্রত্যেকটা সেকশনকেই আপনারা সমানভাবে মূল্যায়ন করেন, ইন্টারভিউয়ের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেন। রিটেন টেস্টে পাশ করার পরে মাত্র অ্যাবাউট 7 ডেজের মতো আপনারা সময় পাবেন, যেটা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যথেষ্ট সময় নয়। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি এই ধরনের ভিডিও রেগুলার দেখতে চান। আসসালামু আলাইকুম।